নমস্কার, ফোর্থ পিলার্সের আজকের ফেসবুক লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমাদের সময় সকালবেলা 7টা নাগাদ নতুন নির্বাচিত আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন তিনি এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তারা সম্বোধন করলেন তাদের দেশের নাগরিকদের, এবং সেই সম্বোধন সেই ভাষণ আমরা সকলেই শুনলাম। নতুন জমানা শুরু হচ্ছে আমেরিকাতে। অবশেষে ট্রাম্প জমানার অবসান হলো বটে। এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমেরিকার দিক থেকে এটা কি, এবং তারপরে যে জন্য আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি গত কয়েকদিন ধরেই, এ সপ্তাহে আমরা এই নিয়ে তৃতীয়বার এই নিয়ে আলোচনায় বসছি যে এই আমেরিকায় যে পালাবদল হচ্ছে তার ফলাফল ভারতের উপর কি হবে। আমরা আগেই বলেছি, আমরা বারবার এটা নিয়ে আলোচনা করছি এই জন্যই যে আমেরিকার প্রেসিডেন্ট কি হবে এটা শুধু আমাদের দূর থেকে দেখা একটা ঘটনা নয়, এর উপর নির্ভর করছে আমাদের দেশের এবং আরো অনেক দেশের এবং প্রতিটি মানুষেরও বটে, ব্যক্তিগতভাবে তাদের অনেক কিছু নির্ভর করছে এর উপর। সুতরাং এর উপর আমরা নজর রাখছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রবীণ সাংবাদিক, আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞ, পররাষ্ট্র বিষয়ে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন দিল্লিতে, প্রণয় শর্মা, আউটলুক পত্রিকার প্রাক্তন ফরেন অ্যাফেয়ার্স এডিটর। আমাদের সঙ্গে শিকাগো থেকে রয়েছেন তিতাস রায়। তিতাস শিকাগোতে ইউনিভার্সিটি অফ ইলিনয় শিকাগো, সেখানে গবেষণা করেন এক্সপেরিমেন্টাল ফিজিক্সে। আমাদের সঙ্গে রয়েছেন সোহম সেনগুপ্ত। সোহম থাকেন আমেরিকার উত্তর পশ্চিম প্রান্তে ওয়াশিংটন প্রদেশের সিয়েটেল শহরে, যেটা কি আমরা অ্যামাজন আর মাইক্রোসফটের হেডকোয়ার্টার, তাই তো? স্টারবাকস, কস্টকো, মানে সব অনেক বড় বড় কোম্পানি হেডকোয়ার্টার, সেই হিসেবে আমরা চিনি প্রচুর ভারতীয় থাকে। সোহম আমেরিকান নাগরিক, জন্মসূত্রে আমেরিকান নাগরিক। তিতাস ওখানে গিয়ে লেখাপড়া করছেন। এদের সঙ্গে আমরা কথা বলবো। আমরা প্রথমে আমরা যাব, তিতাস তোমার কাছে প্রথমে যাই, যে তোমরা ওখানে আছো। ভোটের রেজাল্ট জানার পর তুমি তোমার আশেপাশে বন্ধু বান্ধব প্রতিবেশী তাদের প্রতিক্রিয়া কি, তোমরা কিভাবে এই রেজাল্টটাকে নিয়েছো? আমার মনে হয় প্রথম ইমোশনটা হচ্ছে রিলিফ, যে ফাইনালি মানে অনেকদিন ধরে চললো, মঙ্গলবার রাত থেকে এটা চলছে। যদিও সব এক্সিট পোলই বলছিল যে বাইডেন জিতবে, এবং জানা ছিল যে প্রথম দিকে রিপাবলিকান ভোট বেশি গোনা হবে, যেহেতু ভোটের দিনে ভোট পড়েছে তাদের। তাই প্রথম দিকে ট্রাম্পের লিড ছিল, তাই মানে ভালো রকমের তখন টেনশন হচ্ছিল, মানে সবকিছু জানা বোঝা সত্ত্বেও। তাই শুক্রবার রাত থেকে মোটামুটি ব্যাপারটা নিশ্চিন্ত হওয়া গেছে যে না, ঠিক আছে, হচ্ছে এটা এবার। খুব রিলিভড, মানে সবাই খুব খুশি। আমরা দেখা তো করতে পারছি না সকলের সঙ্গে, কিন্তু বন্ধুদের সঙ্গে প্রচুর জুমে আড্ডা হচ্ছে। সবাই যারা লাইন দিয়ে ভোট দিয়েছে, অনেক খুশি কেন? তুই তখনকার নাগরিক না, তোমার কি যায় আসে? তুমি কেন খুশি এত? নাগরিক না ঠিকই, কিন্তু এখানে আমি এখন 8 বছর আছি। এখানে যা যা হয় সেটা আমাকে খুব ডিরেক্টলি এফেক্ট না করলেও আমাকে দেখতে হয় চোখের সামনে যা যা হচ্ছে। মানে সেটা ব্ল্যাক লাইভস ম্যাটার এর মুভমেন্টে হোক, ইমিগ্রেশন আমাকে কিছুটা হলেও ডিরেক্টলি এফেক্ট করে। আমি এখানে কাজ করি। অবভিয়াসলি যারা মানে বর্ডারে যারা সাউদার্ন আমেরিকান কান্ট্রিজ থেকে আসার চেষ্টা করছে, তাদের অনেক বেশি এফেক্ট করে। এদের প্রতি যা মানে প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রিটমেন্ট ছিল এতদিন, মানে জাস্ট বাড়ি থেকে তুলে ডিপোর্ট করে দিত যারা এখানে বহু বছর বছর থেকেছে। সুতরাং এই সবগুলো নিউজে দেখতে দেখতে এতদিন ধরে মানে সেইটার ইম্প্যাক্ট খুবই রিলিভড লাগছে এখন ফাইনালি। আর বাইডেন হ্যারিসের যে কালকের যে স্পিচে যে কটা মানে মেন কথা উঠে আসলো, সেটা হচ্ছে হোপ, ইউনিটি, সায়েন্স, পিস। মানে একেবারে একটা বলেছেন হোপ, ইউনিটি, সায়েন্স এন্ড ট্রুথ। হ্যাঁ, মানে একদম কি কটা কথা তুলে ধরেছেন ওরা। এবং খুবই মানে এতদিন ধরে ট্রাম্পের কথা শুনে সেটার সঙ্গে যে একটা অসম্ভব কন্ট্রাস্ট ডিফারেন্স, সেইটা ওদের মানে ফাইনালি প্রেসিডেন্টের বা প্রেসিডেন্ট ইলেক্টের কথা শুনে মনে হচ্ছে মানে আশা আছে পৃথিবীর, সেইটা খুবই রিলিফ লাগছে। তোমার কি রিঅ্যাকশন, তোমার কথাটা শুনি এবার। আমি একদম মানে যেটা তিতাস বলবো একদম সেম জিনিস বলবো, একটা সাইন অফ রিলিফ হয়। তো আমি যখন নিউজ পেয়েছিলাম, এখানে সকালে ছিল, তো আমি তখন ঘুমাচ্ছিলাম, তো আমি যখন উঠলাম তখন নিউজ যখন চেক করলাম তখন জানতে পারলাম যে এটা ফাইনালি স্টেট অফ পেনসিলভেনিয়া ডিক্লেয়ার করলো। ফার্স্ট রিঅ্যাকশন ছিল একটা
একটা সাই অফ রিলিফ মতো হয়েছে, জানি না কেন, বাস আমার একটা হয়েছিল প্রথমবার অনেকদিন পর, একটা খুব ভালো ঘুম হয়েছে, একটা একটা ওই একটা অ্যাংজাইটি মতন ছিল না, রাইট, যে কি হবে, ওই আনপ্রেডিক্টেবিলিটি, মানে ইউএসএ যখনই কিছু টার্ময়েল হয়, there's even in its turmoil there's some predictability and stability in it. আর what I mean by that is যখন ট্রানজিশন অফ পাওয়ার হয়, যেটার মধ্যেই তোমার ইস্যুতে হয় ইউএসএ তে, একটা একটা ওয়েতে হয়, একটা সিস্টেম্যাটিক ওয়েতে হয়। এই লাস্ট 4 ইয়ার্স আমি ক্যান্ডিডলি বলতে পারি যে কিছুই সিস্টেম্যাটিকলি হচ্ছিল না, মানে ইট ওয়াজ ভেরি অন দ্য গো, ইট ওয়াজ ভেরি অন দ্য উইম, মানে বোঝা যাচ্ছিল না কি হবে। ওই আনপ্রেডিক্টেবিলিটিটা অনেকদিন পর দেখা যাচ্ছে এটা একটু প্রেডিক্টেবল, তো সেটা খুব খুশি হয়েছে শুনে। তিতাস তো বললোই যে যখন ওরা কামলা হ্যারিস আর জো বাইডেন যখন কংগ্রাচুলেটরি মেসেজ গুলো করলো, মানে কি সুন্দর হয়ে বলেছিল, মানে কতদিন পর একটা প্রেসিডেন্টকে শুনলাম, কোনো বুলিং ছিল না, কোনো ইনসাল্ট ছিল, কোনো নেম কলিং ছিল না, ইউনিটির ওপরে কথা বলছিল। আর একটা জিনিস আমার খুব প্রোফাউন্ড লেগেছে যে জো বাইডেন বলেছিল ওই যে এখানে রেড স্টেটস আর ব্লু স্টেটস নেই, অনলি ইউনাইটেড স্টেটস আছে, and I will work for you even if you didn't vote for me. That is leadership. সেটাই লোকরা চায় এখানে, লোকরা সিক এন্ড টায়ার্ড। বেসিক্যালি তো রেফারেন্ডাম হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প, যে ইয়েস অনেক জিনিস যে উনি ট্যাকল করতে এসেছিল, he was trying to do a good job, but the way he went about it, কি করে করছিল সেটা অনেক লোকরা পছন্দ করেনি। এখন দেখি এই নেক্সট 4 ইয়ার্স কি হবে। এখন নেক্সট ফিউ মান্থস এখন একটা খুব লং রোড আছে এখানে। এখন ইউজুয়ালি একটা অ্যাজ কি বলবো কাস্টমারি যে কনসেশন স্পিচ হয়, সেটা এখন যাই না সেই ট্রেডিশনটা হবে নাকি, গিভেন দ্য ডাইনামিক্স আর কত ডিভাইসিভ এই পলিটিক্যাল সাইকেলটা ছিল। কিন্তু রিলিফ আর মানে কি বলবো রেস্টোরেশন অফ ফেথ ইন আওয়ার ডেমোক্রেসি, এগুলো হচ্ছে বিগ টেকঅ্যাওয়েজ আমার। একদমই তাই। আমিও আমাদের সময়, তোমরা দেখেছো গতকাল রাতে, আমাদের সময় তো আমরা আজকে সকালবেলা অনুষ্ঠান দেখছিলাম, আমি দেখছিলাম, এবং যে কথাটা তিতাস বললো আর কি, হোপ, ইউনিটি, ডিসেন্সি, সায়েন্স এন্ড ট্রুথ, কমলা হ্যারিস প্রথম যে কথাটা বলেছিলেন, তারপর প্রেসিডেন্ট বাইডেনও বলেছেন। একটা কথা উনি বলেছেন যে গ্রিম এরা অফ ডিমনাইজেশন। ডিমনাইজেশন শুনলে আমাদের দেশের লোকের ডিমনিটাইজেশনের কথা মনে পড়ে। আমাদের 4 বছর আগে হয়েছিল, তোমরা জানো তো, তোমরা তো রুট নেই, আমাদের এখানে 4 বছর আগে হয়েছিল 2016 সালে। হঠাৎ একটা রাত্রিরে সমস্ত টাকার মূল্য মানে শূন্য হয়ে গেছিল, সমস্ত নোট বাতিল করা হয়েছিল। তা যাই হোক, ডিমনিজাইশন মানে দৈত্য পরিণত করা, ভয়ঙ্কর দানবে পরিণত করা, সেই এরার অবসান বলে বলছে। প্রণয়দা, তোমার কাছে আমরা যাই প্রথমে একটু, এই যে কথা বলছেন যে একটা যুগের অবসান, এটা ডিমনাইজেশনের যুগের অবসান বলছেন, নতুন দিকে আমেরিকা তাকাচ্ছে, তোমার রিয়াকশন কি? তুমি পুরো জিনিসটাকে ওভারঅল মানে যেভাবে মানে বার্ডস আই ভিউ যাকে বলে, উপর থেকে দেখে পুরো গোটা চিত্রটা কি দেখছো? যে কথাটা বলা হচ্ছিল, ডিমোনাইজেশন মানে আমরা আমাদের এই ক্ষেত্রে যেটা আমরা বলি সেটা বিছান বিভিন্ন কারণে আমার সঙ্গে মতের মিল নেই, সুতরাং এখন আমি ক্ষমতায় এসেছি, এবার আমি তোমাকে তাড়া করে বেড়াবো। এই যে জিনিস, এইটা আমার মনে হয় সবচেয়ে প্রথমে জার্মানিতে করেছিল তারা হিটলারের যুগের পরে, যে আমাদের যারা ওপোনেন্ট তারা কিন্তু আমাদের শত্রু নয়, এইটাকে মেনে নেব। এবং এই কথাটাই বাইডেন আবার এটা জোর দিচ্ছে যে আমাদের মতের মিল নেই সেই ধরনের লোকজন, কিন্তু তারা আমাদের কেউ শত্রু নেই, সবাই তাতে আলাদা আলাদা ভিউজ রয়েছে, আলাদা ওপিনিয়ন রয়েছে, সবাইকে মিলে একটা ডেমোক্রেসির মধ্যে বিভিন্ন ধরনের মত থাকবেই, এবং সেটা থাকা স্বাভাবিক এবং সুস্থ একটা ব্যাপার। এইটাই বললেন। আরেকটা যেটা শুভম বলেছে আমার মনে হয়, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় বিষয়, সেটা হচ্ছে যে আমরা বন্ধু বলি বা যে কোনো সম্পর্ক, তাতে প্রেডিক্টেবিলিটিটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি কোনো বন্ধুর উপর রিলাই করি, তাহলে সে প্রেডিক্টেবল বলে যে আমি জানি আমার অমুক সময় যদি কাজে লাগে তাহলে আমি তার কাছে নিঃসন্দেহে তার সাহায্য পাবো। কিন্তু যখন সে আনপ্রেডিক্টেবল হয়ে যায়, এবং এটা দুই দেশের সম্পর্কের মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ। ট্রাম্পের আমলে যেটা হয়েছিল, আমেরিকা কি চায় সেইটা নিয়ে সারাক্ষণই দ্বিধায় ছিল, কারণ বন্ধু হোক শত্রু হোক, আজকে এক কথা বলছেন কালকে আরেক কথা বলা হচ্ছে। ভারতের সঙ্গে দেখুন না,
গলায় জড়াজড়ি হলো, তারপর কয়েকদিন বাদেই আবার কোনো একটা জিনিসে ট্রেড বা অন্য আছে, এরা তো অনেক বেশি আমাদের কাছ থেকে অ্যাডভান্টেজ নিয়ে চলেছে, এই ধরনের কথা বলে। একদমই প্রণাদা, তোমাকে একটু ইন্টারাপ্ট করে বলছি আর কি, তোমাকে একটু বাধা দিয়ে বলছি। আমার ওই ঘটনাটার কথা মনে পড়ছে। আমাদের এখানে নমস্তে ট্রাম্প হলো, হিউস্টনে আমেরিকাতে হাউডি মোদি হলো। খুবই ভালো সম্পর্ক, দু দেশের সম্পর্কের মধ্যে যখন মনে করা হচ্ছিল, এই করোনা পরিস্থিতিতে হঠাৎ তোমার নিশ্চয়ই মনে থাকবে ওই হাইড্রক্সিক্লোরোকুইন, এটা ম্যালেরিয়ার ওষুধ, সেটা দেওয়া নিয়ে প্রায় ভারতকে মানে থ্রেট করা হলো, ভয় দেখানো হলো। ভারতে একটা জগৎ সভায় তার একটা আসন রয়েছে, সেভাবে ভারতকে যেভাবে বলা হয়েছিল, বহু বহু ভারতীয় পক্ষে সেটা ভালো লাগেনি। কয়েক ঘন্টার মধ্যে প্রায় ওষুধ দিতে বাধ্য করা হয়েছে, এরকম ভাবে একটা বলা হলো। এই আনপ্রেডিক্টেবিলিটির চূড়ান্ত উদাহরণ আমি একটা দিলাম আর। হ্যাঁ প্রণয়দা, যা বলছিলে তুমি যেটা। হ্যাঁ, মানে নিজের দেশের স্বার্থে বা নিজের স্বার্থে তাতে আমি কাকে কি বলছি বা কিভাবে বলছি, তার ইমপ্লিকেশন গুলো, তার ইম্প্যাক্ট কি হচ্ছে দেশের মধ্যে এবং বা দেশের বাইরে, সেটা বেশি খুব একটা কখনো গুরুত্ব দেওয়া হয়নি। যেটা আমার মনে হয় একজন দায়িত্বশীল নেতা হিসেবে, এবং আমেরিকার মতো এরকম একটা বৃহৎ দেশের এখানে নাম্বার ওয়ান, তারা কি বলছে, তাদের আচরণটা সবাই সবসময় খুব কাছ থেকে দেখে, খুব ক্লোজলি সেটা ওয়াচ করে যে কি হয়, তার মানে কি, ইমপ্লিকেশন গুলো কি। সুতরাং সেই দিক থেকে আমার মনে হচ্ছে বাইডেন যেটা বলেছেন বারবার করে, এবং এটাই তার তিনি প্রায় 4 দশকের উপর তিনি সেনেট মেম্বার আছেন, এবং বিভিন্ন সময় তার যা ট্র্যাক রেকর্ড, তাতে কিন্তু তিনি সবাইকে নিয়ে চলেন একটা বরাবরই। আর এই সময় সেটা বড্ড বেশি জরুরি হবে, কারণ সেনেট ওদের, যেটা এর আগের দিনও বলা হয়েছিল, যে ইউএস কংগ্রেসে খুবই কম তার মেজরিটি আছে, এবং সেনেটে এখনো জানি না আমরা, জর্জিয়ার ভোট 5 তারিখ হলে পরে, 5 জানুয়ারি হলে পরে বোঝা যাবে যে সেটা ডেমোক্র্যাটরা পেলো বা রিপাবলিকানের কাছেই থাকলো। তাই হোক পরিস্থিতি, কারণ আমেরিকার সিস্টেমটা যদি আমরা মাথায় রাখি, ধরুন যেরকম ওরা মন্ত্রী যখন চুজ করে যে বিভিন্ন পোর্টফোলিও, তার কিন্তু অ্যাপ্রুভাল হতে হবে সেনেটের। এটা যদি না হয় তাহলে কিন্তু বার করাতে পারবে না। তো সুতরাং একটা কনসেনসাস বিল্ডিং প্রয়োজন, রিপাবলিকানদের সাপোর্ট তাদের সেটাই করতে হবে, সেই দিকে আমরা তাকিয়ে। একজন দর্শক আমাদের মনে করিয়ে দিলেন, যেটা আমার যে প্রসঙ্গ, ডিমনস্ট্রেশন লিখছেন, ডিমনিটাইজেশনের কথা বলছেন। হ্যাঁ, আমাদের দেশে এক্স্যাক্টলি ঠিক একই দিনে হয়েছিল 2008 সালের, এই 2016 সালের ঠিক 8ই নভেম্বরই আমাদের দেশে ডিমনিটাইজেশনটা ঘোষণা করা হয়েছিল। ঠিক 4 বছরের মাথায় আমেরিকাতে এই ঘটনাটা ঘটলো। যে কথাগুলো আজকে আলোচিত হয়েছে, নতুন নির্বাচিত আমেরিকান প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট বলেছেন, তার মধ্যে এই ডিসেন্সি এবং সায়েন্স, এই দুটো কথার উপর আমি একটু জোর দিচ্ছি। তিতাস, তোমাকে জিজ্ঞাসা করব, ডিসেন্সি এটা তো মানে প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণে গত 4 বছরে সারা পৃথিবী খুবই তার অভাব লক্ষ্য করেছে। একজন প্রতিবন্ধী, একজন অসুবিধা রয়েছে, এরকম মানুষকে যেভাবে তিনি ভেঙিয়েছেন, যেটা মানে কোনো সভ্য সমাজে 3-4 বছর বয়স হয়ে গেলে বাচ্চাদের সভ্যতা যখন শেখা হয়, তারপরে কোনো মানুষ যেটা করে না, তিনি সেটা করেছেন। তার বিরুদ্ধে অসংখ্য নারী নিপীড়নের অভিযোগ আছে, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আছে। এই দুটো দিক থেকে তিতাস তোমাকে জিজ্ঞাসা করব, সমাজটা কি একটা ভুল দিকে যাচ্ছিল? সেখানে কোনো মানে একটা বার্তা গেল যে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো মানুষকে হারিয়ে দিয়ে, তাকে সরিয়ে দিয়ে আমেরিকান সমাজ কোনো বার্তা দিল? হ্যাঁ, একটা বার্তা তো নিশ্চয়ই এটা টুতে থেকে বেরিয়ে আসে যে এইটা চলতে পারে না, মানে 4 বছর চলেছে বলে আরো চলবে সেটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। তবে আমার মনে হয় এটা আমাদের সকলেরই মনে রাখা দরকার যে ট্রাম্পের এইবার ইলেকশনের হারাটা ট্রাম্পের সমস্যাটাকে সলভ করা নয়। যারা ট্রাম্পকে ভোট দিয়েছেন এবং এই এতগুলো সমস্যায় যে উনি ভেঙাচ্ছেন একজন হ্যান্ডিক্যাপ মানুষের কে নিয়ে হাসাহাসি করছেন অন ক্যামেরা একটা লাইভ ক্যাম্পেইনের মধ্যে, তারপর মহিলাদের প্রতি ওনার যে অসম্ভব মানে খারাপ ভাষায় যেসব কমেন্ট, এই সবগুলো কোনোটাই তো আর লোকানো ছিল না, সব একদম প্রকাশ্যে হচ্ছিল। তাতে
ট্রাম্পের যে একটা বড় সাপোর্টিং বেস আছে তাদের খুব একটা হেলদোল কিন্তু হয়নি। এবং এইবারও আমাদের এটা মনে রাখতে হবে যে মানে খুবই ভালো, মানে এই ভিক্টরিটা খুবই ইম্পর্টেন্ট, যেটা বাইডেন হ্যারিসের ভিক্টরি, এত এত মিলিয়ন ভোট পেয়ে। কিন্তু উল্টো দিকে এটাও মনে রাখতে হবে ট্রাম্পও কিন্তু 70 মিলিয়ন ভোট মানে পপুলার ভোট পেয়েছেন। সুতরাং এতগুলো মানুষ এত কিছু হওয়া সত্ত্বেও ট্রাম্পকে ভোট দিয়েছেন। সুতরাং এই সমস্যাটা হ্যাঁ আপাতত কন্ট্রোল করা গেছে, একদিক দিয়ে একটা মেসেজ গেছে যে 4 বছর সহ্য করা হয়েছে বলে এখন আবার পাওয়ারে আনা হবে না। কিন্তু সেটা কতটা এই ডিসেন্সি অ্যাসপেক্টের জন্য বা এই কোভিড এর ইকোনমিক ইম্প্যাক্ট বা অন্য সব কারণে সেটা সেটা বলা মুশকিল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয় যে এটা মনে রাখতেই হবে যে সমস্যাটা কিন্তু সলভ হয়নি। মানে এইগুলো যে একটা প্রবলেম, এরম ব্যবহার করা যায় না, বা মানে ব্ল্যাক লাইভস ম্যাটারের যে ইস্যুগুলো এগুলো ইগনোর করা যায় না, কাউকে মানে এরকম ভাবে ছোট করে কথা বলা যায় না। এইসব ব্যাপারগুলো যে মানে এইগুলোর জন্য তো উনি হারেননি, আনফর্চুনেটলি অন্য কারণে হেরেছেন। সুতরাং এই সমস্যাগুলো এখনো আছে, তো সেইটা মাথায় রেখে পেরেছেন, কিন্তু এই কারণগুলো ছিল, অন্য কারণগুলো ছিল। হ্যাঁ লোককে তো জিজ্ঞেস করা হয়নি যে কেন ভোট দিয়েছেন। এক্স্যাক্টলি কিন্তু মানে যখন এইসব হচ্ছিল মানে একদম তখন তো ওনার বেসে খুব মানে সেটাতে খুব একটা রিপালশন, যেটা মানে আমরা যেটা যখন টিভিতে এইসব বলতেন মানে শুনলেই কেরম একটা লাগতো সারা শরীরে, কিন্তু সেটা তো আমার মনে হয় না ওনার যেটা ফলোয়িং বেস তাদের অতটাও মনে হয়েছে বলে। সুতরাং এই ডিসেন্সির যে ফাইটটা সেটা আমার মনে হয় সেটা অনেকদিন চলবে, এবং মানে কি বলা যায় কি বলা যায় না এটা আমাদের সকলকেই বুঝতে হবে আর কি। একদমই ঠিক। এই যে মেয়েদের সঙ্গে এরকম ব্যবহার, প্রকাশ্যে প্রতিবন্ধী মানুষকে ভেঙানো, হ্যাঁ এটা দেখে সব থেকে বড় ক্ষমতাশীল মানুষ, সব থেকে বড় যিনি শাসক, তিনি সেটা করছেন। তারপরেও তাকে সমর্থন করে এত কোটি কোটি মানুষ ভোট দিয়েছেন। ঠিকই। সায়েন্সের প্রসঙ্গটাতে একটু আসি। এই যে সায়েন্সের প্রসঙ্গটা আসছে কোভিড পরিস্থিতির মোকাবিলার ক্ষেত্রে আর কি। সেটা তো মানে বিজ্ঞান যা বলে, যা করতে বলছে, সারা পৃথিবীর বিশেষজ্ঞরা, ডাক্তাররা যা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার উল্টোটা করছেন, করে দেখাচ্ছেন। মাস্ক পরার দরকার নেই, উনি মাস্ক ছাড়া ঘুরছেন। আজকে আমরা দেখলাম যে বাইডেন এবং কমলা হ্যারিস দুজনেই কিন্তু স্টেজে উঠেছেন মাস্ক সহ। পরে একলা বলার সময় মাস্ক খুলে ফেলেছেন, কিন্তু মাস্ক পরেই ছিল। সম্পূর্ণ বিজ্ঞানের উল্টো পথে যাত্রা ট্রাম্পের যেটা ছিল। সেটা তো অনেক মানুষ এখনো সেটা বিশ্বাস করে, জ্যোতিষ হানা টানা অনেক কিছুতে বিশ্বাস করে, কিন্তু দেশের প্রেসিডেন্ট সেটা বিশ্বাস করলে তো খুব মুশকিল। সেই জমানার অবসানটা তিতাস তোমার কাছে, যেহেতু তুমি বিজ্ঞান নিয়ে গবেষণা করো, তোমার কাছে নিশ্চয়ই ভালো খবর। খুবই ভালো খবর। মানে এই যে ওনা মানে কোভিড এর অ্যাসপেক্টেই বলছি, ডক্টর ফাউচি মানে সারাক্ষণই হোয়াইট হাউসে উনি প্রেস কনফারেন্স করছেন, বোঝাচ্ছেন যে কি করলে কমানো যায়, কি মানে কি থেকে কি হতে পারে, কোনটাতে আমাদের ভয় পেতে হবে, কোনটাতে সাবধানে থাকতে হবে। কিন্তু উনি মানে নট অনলি সেগুলো মানছেন না, উনি সমানে বলছেন যে মানে ডক্টর ফাউচি কিছু জানেন না, উনি ভুল, মানে ওনাকে কিভাবে চাকরি থেকে বাদ দেওয়া যায়, মানে এই একদম উল্টো ডিরেকশনে আর কি পুরোটা। তারপর মানে যে আমেরিকার তো একটা খুব ডেডিকেটেড মানে একটা ডিপার্টমেন্টই ছিল যেটার কাজই মানে এই ধরনের প্যান্ডেমিককে প্রেডিক্ট করা। সুতরাং এই সিচুয়েশনটা হয়তো হতোই না যদি 4 বছর আগে সেটা ডিফান্ড না করতেন ট্রাম্প। মানে ওই যে ডিপার্টমেন্টের এই কাজটা, যে তাদের চায়নাতে একটা মানে পোস্টিং ছিল, মানে একজন মানে এমন না যে তারা প্রিপেয়ার্ড ছিলেন না, তাতে মানে ওবামার মানে অনেক পুরোনো একটা ইন্টারভিউতে আছে যে উনি বলছেন যে মানে কি কি গন্ডগোল হতে পারে। উনি বলেছেন যে একটা এয়ারবর্ন ভাইরাস যেটা মানে তোমার লাংস এফেক্ট করে আর কি। মানে আমেরিকার অনেক ডিপার্টমেন্টই বেশ ডেডিকেটেড কাজ করছিল এই প্যান্ডেমিক কন্ট্রোলের অ্যাসপেক্টে, কিন্তু এগুলো সবই 4 বছর আগে এতটাই ডিফান্ডেড হয়েছে যে যখন এটা উহান ডিস্ট্রিক্টে চায়নায় হয় তখন ইমিডিয়েটলি খবর পেতেই মানে সময় লাগে, কারণ ওই পোস্টটাই আর নেই। সুতরাং এইসব দিক থেকে মানে অনেক কিছু হতে পারতো বেটার যদি সায়েন্সে মানে সবসময় এটা আমাকেও এটা এই প্রশ্নটা সবসময় ফেস করতে হয় যে বেসিক সায়েন্সে রিসার্চ করে লাভটা কি। মানে আমরা যে মানে এটাতে যে এত টাকা তো সত্যি খরচ হয়, মিলিয়নস বা বিলিয়নস যে আমরা চাইছি, এই ফান্ডিং চাইছি খরচ করার জন্য, এটার লাভটা কি।
এটার লাভটা এটাই যে মানে আমরা প্রেডিক্ট করতে পারবো সামনে কি হচ্ছে, স্পেসিফিক্যালি বায়োলজির ক্ষেত্রে এগুলো করতে সময় লাগে। এখন আমরা সবাই জানি যে ভ্যাকসিন মানে 1-2 বছরে হয় না, 10 বছর লাগে একটা ভ্যাকসিন তৈরি হতে। তার পেছনে একটা কারণ আছে, সেই সময়টা কেন লাগে, সেই ফান্ডিংটা কেন লাগে। ওভারনাইট এগুলো হয় না, এগুলোর পেছনে ইনভেস্ট করতে হয়, মানে ইন্টেলেকচুয়াল এবং মানে মনিটারি রিসোর্সেস লাগে। তো সেইটা থেকে এখন মানে ট্রাম্প বাইডেন হ্যারিস যে বলছেন ওরা মানে সায়েন্সকে গুরুত্ব দেবেন, মানে সে আমরা আশা করছি যে তাতে শুধু মানে সাধারণ মানুষেরই লাভ হবে। সেটা আমাদের কোভিড একদম মানে চোখে হাত দেখিয়ে দিল আর কি। তো তোমাকে জিজ্ঞেস করি এই প্রসঙ্গে, এটা একটু টেনে নিয়ে জিজ্ঞাসা করি। আজকেও বলা হয়েছে যে আমেরিকা সবার জন্য। আমেরিকা তো শুধু না, ভারতের মতো গণতান্ত্রিক দেশ, অনেক কিছু ভারতের সঙ্গে আমেরিকার মিল আছে, সেখানেও সবকিছু সবার জন্য। মানে আমার গায়ের রং কি, ভারতের ক্ষেত্রে আমার জাত কি, আমার ধর্ম কি, এর ভিত্তিতে আমার সঙ্গে সরকারের, রাষ্ট্রের সম্পর্ক, স্টেটের সম্পর্ক ঠিক হওয়া উচিত নয়। ব্ল্যাক লাইভস ম্যাটারে আমরা যেটা দেখেছি এই আন্দোলনটাতে বারবার করে একটা পক্ষ তারা যেন এটা বলছিল যে সত্যি, মুখে বলছিল না কিন্তু তাদের কথাবার্তা আচরণে বেরিয়ে আসছিল যে ব্ল্যাক লাইফটা অতটা ম্যাটার করে না। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার কিছু কিছু সহযোগী, কিছু কিছু অ্যাসোসিয়েটরা তারা এইভাবেই কথাবার্তা বলছেন যে সত্যি ব্ল্যাক লাইফের মূল্য অতটা সমান সমান নয় হোয়াইট লাইফের মূল্য। রাইট, রেজিম ইজ গন নাও, সেই শাসক ব্যবস্থাটা এখন চলে গেল। হ্যাঁ, এইটার গুরুত্ব কতটা আমেরিকান সমাজে? হ্যাঁ, তো এটার গুরুত্ব সারা পৃথিবীতেই আছে, আমরা তারপরে সেটা নিয়ে আলোচনা করব। শিওর, হ্যাঁ, না এটা খুব ভালো কোয়েশ্চেন আস্ক করেছো। আর আমার মনে হয় আই থিঙ্ক টিচার্স একটা খুব ভালো পয়েন্ট বলেছিল, সেটা আই বিলিভ বাংলায় বলেছে, আমি ইংলিশে বলছি, যে প্রেসিডেন্ট ট্রাম্প হচ্ছে দ্য সিম্পটম অফ আ মাচ বিগার রুট ইস্যু যেটা আছে, একটা রুট কজ। The root cause হচ্ছে যে অনেক আমেরিকানরা were fine with, with misogyny, with sexism, with all of these things if it meant that ওদের জন্য ভালো হবে। They were like, আমাদের এখন ইকোনমি, আমাদের স্ট্যান্ডিং ভালো না, let's give him a chance. তারপরে 4 বছর পর দেখা গেল যে না, decency matters. The way on how you go about it is as important as what you are doing. তো সেটা তো খুব ক্লিয়ারলি দেখা গেল। The fact that এখনো 70 million Trump supporters মানে ভোট করেছে, and the fact the race was this close, that in itself is very telling. আর সেটা আমাদের মানে খুব ভালোভাবে দেখা উচিত, স্পেশালি ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি, সবাই যেখানে কাজ করে যে দেখা উচিত, বিকজ it can, just because it's gone for now doesn't mean it can come again, না? কামলা হ্যারিস একটা বিউটিফুল জিনিস বলেছিল, যেটা লেট জন লুইস, যে সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট জর্জিয়া থেকে, যে ডেমোক্রেসি ইজ নট, ইটস আ প্র্যাকটিস। If you don't keep practicing it, তাহলে এরকম এলিমেন্টস আসতে পারে, and the voters showed out, আর সেটা হয়েছে। এই ব্ল্যাক লাইভস ম্যাটার ইস্যুটা নিয়ে আই থিঙ্ক আমার মানে খুব ক্যান্ডিডলি বলছি যে জিনিসটা হচ্ছে, হ্যাঁ, যে ব্ল্যাক লাইফ ডাজ নট ম্যাটার। অনেক লোক এখানে কি ভাবছিল যে এখানে লাইফ হচ্ছে এরকম, আর ব্ল্যাক লাইভস ম্যাটার হচ্ছে যে ব্ল্যাক লাইভস ম্যাটার, যে ব্ল্যাক লাইভস only matter and other lives matter। তাই জন্য অনেক লোক এখানে চিৎকার করে all lives matter। কি করে বলতে পারো যে ব্ল্যাক লাইভস ম্যাটার? আসল রিয়ালিটি হচ্ছে, স্পেশালি ইন এডুকেশন, স্পেশালি in our legal judicial system, our court system, হোয়াইট লাইভস এখানে, ব্ল্যাক লাইভস এখানে। ব্ল্যাক লাইভস বলছে যে আমরা এখানে আসতে চাই, দে আর সিকিং ইকুয়ালিটি, not more important. So সেই বিগ ডিস্টিংশনটা রাখা উচিত। আর প্রেসিডেন্ট ট্রাম্প তো অ্যাজ আ লিডার আমার মনে হয় ইউ শুড বি ওপেন, ইউ শুড বি লিসনিং। মেবি সার্টেন যেভাবে সেটা করা হয়েছে, মেবি দ্যাটস নট আইডিয়াল, but your job as a leader is not to look at the symptoms, it's to look at the root cause of কেন হচ্ছে এটা, why are people protesting, না? কিন্তু টুইটসে তো দেখাই গেল ওনার তো ফেভারিট ওয়ে অফ কমিউনিকেশন, when the looting, এটা লিটারালি এটা কিন্তু একটা টুইট আমার মনে আছে, when the looting starts the shooting starts। কোনো কিছু কনটেক্সট দেয়নি। তো these are inciting, এগুলো সব সময় মানে গ্যাসোলিন দিচ্ছে ফ্লেমস এর উপর, যে করো আরো ডিস্ট্রাকশন করো, আমার বেসে আরো এটা করবে, না? তো যেমন করে গভর্ন করেছিল, আই থিঙ্ক হি ডিডন্ট লিড ফর মেজরিটি অফ দ্য কান্ট্রি। আর সেটা মানে খুব টেলিং অ্যাজ এ প্রেসিডেন্ট, যে ঠিক আছে, as when you are running as a president, you can of course have a base, but when you are president, when you are assuming the office, যেমন প্রণয় কাকা আগে বলেছিলেন, যে
the office holds more power than the individual. আর এটা আমার এখনো মনে হয় is very telling যে the office will always be bigger than the individual. সেটা এখন হবে before Trump, during Trump, even after যখন Trump transition করবে। আমাদের দর্শকরা ঘুরে ফিরে একটা বিষয় অনেকেই জানতে চাইছেন, সেটা যে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়, তার কোনো পরিবর্তন হবে কিনা, সেটাতে আমরা আলোচনায় আসবো এবং অবশ্যই সে বিষয়ে প্রণয়দার থেকেই আমরা বেশি শুনবো। প্রণয় শর্মার অনেক অভিজ্ঞতা এই বিষয়। তার আগে একটা বিষয় যেটা সোহম বলল, যে প্রেসিডেন্ট বলছেন when the looting starts, shooting starts. লুট করবে কারা? আন্দোলনকারী বিক্ষোভকারী রাস্তায় রয়েছে তারাই, তখন শুট করবে, পুলিশ গুলি করবে। আমি একটু প্রণয়দা তোমাকে এটা জিজ্ঞেস করবো, গুলি করার নির্দেশও কিন্তু আমেরিকাতে সবসময় সব জায়গায় সব স্টেটে মানা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে চলতে চেয়েছেন সেটা কিন্তু মানা হয়নি। মানে আমি যেটা বলতে চাইছি যে সিস্টেমের মধ্যে একটা রোবাস্টনেস আছে আমেরিকান ব্যবস্থার মধ্যে, সেটাকে তুমি কিভাবে দেখো? সেটা তো মানে একদম চূড়ান্ত পাগলামিরও একটা চেক অ্যান্ড ব্যালেন্স বোধহয় এই ধরনের গণতন্ত্রের কোথাও থাকে, আমেরিকাতেও আছে, আমাদের দেশেও সম্ভবত আছে। সেটা নিয়ে আমি একটু প্রণয়দার কাছ থেকে শুনতে চাইবো। কিন্তু একটাই জিনিস মাথায় রাখতে হবে যে যেই ক্ষমতায় থাকুক না কেন, যদি রাস্তায় এমন ভায়োলেন্স বা এমন ধরনের কোনো ঘটনা ঘটতে থাকে তার যেখানটায় নর্মালসি সেটাকে ব্যাঘাত করে, যে দৈনন্দিন জীবন বিভিন্ন ধরনের সেখানটায় ভাঙচুর হচ্ছে, সেখানে তার যে স্টেটের বিভিন্ন আর্মস রয়েছে, যেরকম পুলিশ, সিকিউরিটি ফোর্সেস, তাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয় যে আপনারা নর্মালসি আবার রেস্টোর করুন। অনেক ক্ষেত্রে যেটা হয় লোয়ার লেভেলে, যে সেখানকার ধরুন পুলিশ কমিশনার বা ডেপুটি কমিশনার তারা অ্যাসেস করে যে আমার কি ধরনের স্টেপস নেওয়া। প্রেসিডেন্ট বলেছে বলে গুলি করা শুরু করে না, তারা অ্যাসেসমেন্ট শুরু করে তাদের নিজেদের, যে আমরা এইটা দিয়েই কিন্তু কন্ট্রোল করে নিতে পারবো, সেখানে গুলি করার কোনো প্রয়োজন নেই। অনেকগুলো ক্ষেত্রে লোয়ার লেভেলে যারা অফিসার্স রয়েছে, যাদের উপর সেটা ছিল, তাদের উপর ডিপেন্ড করবে তাদের অ্যাসেসমেন্ট। তবে হ্যাঁ, নিশ্চয়ই প্রেসিডেন্টের মুখ থেকে যদি এই ধরনের কথা হয়, যে তার মানে আপনি পরিষ্কার বলে দিচ্ছেন যে কিছু লোকের জীবনের কোনো দাম নেই এখানে, তারা থাকুক বা না থাকুক। আমি এটা বলছি না যে তারা হয়তো যা করছে সেটা আপনি একমত নাই হতে পারেন, ঠিক নয়, সেটাকে কন্ট্রোল আনার আমার মনে হয় অন্যান্য অনেকগুলো ভাবে সেটা হতে পারে। গুলি করে মেরেরই একমাত্র কন্ট্রোল সেটা একটা ছিল। এবং যেটা একটু আগে বললো, সেটা নিজের বেসকে তৈরি করার জন্য, যে আই এম আ টাফ লিডার, আর যদি হয় আমি এদের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেব, সেটাই ছিল তার এজেন্ডা, সেটাই ছিল তার পলিসি। আমার মনে হয় যেটা বাইডেন বলেছেন যে আমি সকলের প্রেসিডেন্ট, এবং সেটাকে ঘুরে ফিরে আমাদের চলে আসতে হবে সেই কথায়, যে তাকে এটাই এস্টাবলিশ করতে হবে যে কিভাবে সকলকে নিয়ে চলা যায়। কারণ ইটস আ হাইলি পোলারাইজ সোসাইটি এখন সেখানটায়, এবং যেগুলো বারবার করে সবাই বলছে, এই ধরনের ভোটিং হয়েছে 5-6খানা স্টেটে, তো খুবই ন্যারো ভিক্টরি সেখানে। কারণ যার জন্য এত দিন ধরে মানে এত সময় লাগলো ভার্ডিক্টটা পেতে, সেই যারা সাপোর্টার তাদের যে চিন্তাধারা সেটা এক নম্বর। কিন্তু দেখুন পাশে এটাও আমাদের মাথায় রাখতে হবে যে এরা কেন এলো ট্রাম্পের দেশে এতদিন ধরে, যে যখন নাকি সব ঠিকঠাক চলছিল তখন তাদের কথা কি বলছে, ঠিকই তো আছে সব, কিন্তু একটা বিরাট ভাবে একটা ডিভিশন, কিছু লোকের জন্য এই সিস্টেমটা কাজ করছে, বেশ কিছু লোকের জন্য কিন্তু তাদের খুব অস্বস্তি, অসুবিধা, তাদের না চাকরি রয়েছে, আর অর্থনৈতিক দিক থেকে বলা হোক, কলেজ অব্দি যেতে পারছে না তারা, এবং তাদের মধ্যে বাইকের সংখ্যা প্রচুর রয়েছে। এই দশা তাদের কেন সেখানটায়? তো সুতরাং তারা এমন এমন একটা নেতার খোঁজ করছিল যে তাদের কথা বলবি, তাদের যে দুর্দশা সেটাকে আনবে, এবং তার জন্য আমরা ট্রাম্পকে দেখতে পেয়েছি। তার সঙ্গে অন্যান্য জিনিস এসছে, যেখানটায় ইমিগ্রেশনের কি ধরনের পলিসি হবে, কারণ তিনি খুব এফেক্টিভলি এটা দেখিয়েছিল যে তোমাদের সমস্যার একটা বড় কারণ হচ্ছে বাইরে থেকে লোক দ্বারা এসে। সুতরাং বিদ্বেষটা অনেকটাই তাদের দিকে ডিরেক্টেড হয়েছে। আমার মনে হয় যে এই প্রতিকটা জিনিসকে তাকে ঠিক করতে হবে, পাশাপাশি যারা তার সঙ্গে ছিল না এবং তারা কেন ট্রাম্পের সঙ্গে গিয়েছিল সেটাকে মাথায় রাখতে হবে। আপনি ভারতের সঙ্গে সম্পর্কের কথা জিজ্ঞেস করেছেন, আমি জানি না এখন বলবো কি পরে এতে।
এখন বলবো আমরা একটু পরে এই ইস্যুটাতে আসছি। অবশ্যই মানে এটা তো আমাদের ভারতীয়দের অবশ্যই প্রাথমিক মানে আগ্রহ সেই জন্যই। কিন্তু একজন দর্শক বলছে আশুতোষ কিসকু, উনি বলছেন আমেরিকাতেই থাকবে, এতে ভারতীয়দের আনন্দ পাওয়ার কিছু নেই। আমেরিকা অবশ্যই আমেরিকাতেই থাকবে, আনন্দ পাওয়ার কিছু নেই, তেমনি দুঃখ পাওয়ার কিছু নেই, কিন্তু চিন্তা করার অনেক কিছু আছে, যেটা আমরা বারবারই বলছি। আমেরিকার প্রেসিডেন্টের, তিনি পৃথিবীর সব থেকে ক্ষমতাশালী, সামরিক শক্তির দিক থেকে, অর্থনীতির দিক থেকে পৃথিবীর সব থেকে ক্ষমতাশালী দেশের শাসক। তিনি কি হবেন, তিনি কিরকম ভাবনা চিন্তা করছেন, এতে ভারতীয়দের অনেক কিছু যায় আসে। আমরা ফোর্থ পিলার্সের পক্ষ থেকে খুব আনন্দ পেয়েছি বলে অনুষ্ঠান করছি না, আমাদের আনন্দ দুঃখের কিছু যায় আসে না। আমরা আলোচনা করছি এই জন্যই যে বিষয়টার প্রচন্ড গুরুত্ব রয়েছে আমাদের জীবনে, যেটা আমরা গতকালের ভিডিওতে আমরা বলার চেষ্টা করেছি যে আমেরিকার প্রেসিডেন্ট ভারত সম্পর্কে কি নীতি নেবেন, ভারতের প্রতিবেশী দেশগুলো সম্পর্কে কি নীতি নেবেন, চীনের সম্পর্কে, পাকিস্তানের সম্পর্কে, তাতে আমাদের ভারতীয়দের ভীষণভাবে যায় আসে। প্রত্যেকটি ভারতীয় যায় আসে যে আমেরিকান প্রেসিডেন্ট ভারতের দক্ষিণ এশিয়া সম্পর্কে, ভারতের প্রতিবেশী দেশগুলো সম্পর্কে কি নীতি নেবেন। সেই কারণেই আমরা আলোচনা করছি। আমরা যে খুব উল্লসিত হয়ে আলোচনা করছি সেরকম কিছু নয়, আমাদের রিয়াকশনটা সম্পূর্ণ ভারতের স্বার্থের দিক থেকে, সেটাতে আমরা আসবো। আমরা আলোচনাটা শেষ করবো ওটা দিয়ে। তার আগে আমি সোহম, তুমি যে কথাটা বলছিলে যে এত লোক ভোট দিয়েছে, সত্যি একেবারে তিতাসও বলছিল একই কথা, এত লোক ভোট দিয়েছে। এই যে আমেরিকান সমাজের মধ্যে যে বিভাজনটা, হ্যাঁ, ডিভিশনটা, বহু মানুষ ডিভাইডেড, একটা বলছে না ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলতে ডিভাইডেড স্টেটস অফ আমেরিকা বলছে। এবং বহু মানুষ মনে করছেন যে ট্রাম্প যেভাবে কথা বলতেন, মেয়েদের সম্পর্কে খারাপ কথা বলতেন, খারাপ ব্যবহার করতেন, অন্য মানুষকে, কৃষ্ণাঙ্গ মানুষকে, অশ্বেতাঙ্গ নন হোয়াইট পিপলকে তিনি তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতেন, অন্য দেশের সম্পর্কে অশ্রদ্ধা করে কথা বলতেন। এগুলো করা যায়, এগুলোতে মানে সভ্য সমাজে এগুলো চলে, এগুলো খুব একটা মানে নিন্দনীয় কিছু না, সাংঘাতিক খারাপ কিছু না। এইটা যে বহু মানুষ মনে করছে, এই যে ইলেকশনের রেজাল্টটা হলো, তারপরে কি অবস্থাটা কিছুটা বদলাবে, পরিবর্তন হবে? আমার তো মানে আমার খুব মানে ডিপ একটা ওইটা আছে, যে হোপ আছে, যে হোপফুলি সেটা হবে। আর the reason why I say that, কেন আমি এডুকেশনে কাজ করি, আমি অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল আমার স্কুলে কাজ করছি। সেখানে যখন এই কোভিড যখন আউটব্রেক হয়েছিল, রাইট বিফোর যখন স্কুল শাটডাউন হয়েছিল, তখন কনভারসেশন হচ্ছে যে কোভিড কি করে হ্যান্ডেল করবে এগুলো সব। আর এখানে আমাদের লিডার অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড, আমাদের দেশের লিডার, চাইনা ভাইরাস করে বলতে রাখছে। আমাদের স্কুলে একটা ইস্যু হয়েছিল যে একটা বাচ্চা, একটা এশিয়ান ডিসেন্ট বাচ্চাকে বলছে, এই আমার ক্লাসে আসবে না তুমি, এশিয়ান ভাইরাস নিয়ে, চাইনা ভাইরাস নিয়ে আসবে না। তো সেই ইম্প্যাক্টটা যে কোথায় মানে একদম টপ অফ দ্য মানে পুরো মানে টপ অফ দ্য পলিটিক্যাল স্ট্রাকচার টু ক্লাসরুম থেকে এসে গেছে, সেটা it shows কত পাওয়ার দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস হোল্ডস। আর সেটা খুব ইস্যু হয়েছে। আর অনেক মাল্টিপল রিপোর্টস, আমাদের একটা মানে মিটিং হয়েছিল উইথ amongst আদার স্কুল লিডার্স এখানে, আর এখানে একটা বিগ ইস্যু হয়েছিল, কারণ এখানে বিগ এশিয়ান আমেরিকান পপুলেশন আছে। আর অনেকরাই বলছিল that they feel bullied, যে কোভিড ভাইরাস অত জানা যাচ্ছিল না, অনেক মিস ইনফরমেশন পাওয়া যাচ্ছিল। আরে চায়না ভাই, তুমি চায়না থেকে এসছো, তুমি এশিয়ান ডিসেন্ট, তোমার নিশ্চয়ই আছে। তো দিস ইস্যুস অফ বুলিং, এই নার্সিজম, এগুলো সব রিফ্লেক্ট করছিল আমাদের স্কুলে, আমাদের বাচ্চার মধ্যে। আর দ্যাটস নট আ গুড রোল মডেল টু লুক আপ টু, না? আমার মনে আছে যখন প্রেসিডেন্ট, আমি যখন প্রথম এডুকেশনে শুরু করেছিলাম, তখন প্রেসিডেন্ট ওবামার সেকেন্ড টার্ম ছিল, সবসময় একটা প্রাইড ছিল যে this is how we should conduct ourselves. Everyone outside of this classroom conducts themselves this way. This is how we should conduct ourselves as model citizens. এখন সেটা অনেক লোকরা বলছে, আরে আমাদের প্রেসিডেন্ট যদি করতে পারে, আমিও করতে পারি। তো সেটা এখন সেটা হোপফুলি এখন মানে রেস্টোরেশনটা হবে, হিলিংটা হবে, যে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, যে কন্ট্রারি টু হোয়াট পিপল থিঙ্ক, এটা করা যায় না। ইউ কান্ট মেক মিসোজিনিক করতে পারো না, তুমি ডিসেবলদের মক করতে পারো না। ডিসেন্সি একটা কথা আছে। তো হোপফুলি আমার ইচ্ছা আছে, স্পেশালি ওয়ার্কিং ইন এডুকেশন, ওয়ার্কিং উইথ মানে আমাদের দেশে যে খুব ইয়াং পপুলেশন, অ্যান্ড ওয়ার্কিং উইথ নট অনলি ইয়াং পপুলেশন, কিন্তু ইয়াং পপুলেশন অফ কালার, মানে তোমার আফ্রিকান আমেরিকান ইউথ, ল্যাটিনএক্স ইউথ, এশিয়ান আমেরিকান ইউথ,
তাদের সঙ্গে কাজ করে, মানে সেটা দেখা উচিত যে there's a way আমরা ইস্যু যে কনফ্লিক্ট আছে করতে পারবো উইদাউট বুলিং, উইদাউট ইনসাল্টিং, উইদাউট নেম কলিং। কিন্তু এখন যেখান থেকে দেখছে সেগুলো বলছে if that's acceptable at the highest level, it's acceptable here. তো সেই শিফটটা আই এম রিয়েলি হোপিং আর অ্যান্টিসিপেট করি আসবে in the near future. আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি তোমার মতামত জিজ্ঞেস করবো। সমাজের মধ্যে বিভাজন, এক ধরনের মানুষের গায়ের রঙের ভিত্তিতে, মানুষের নারী পুরুষ সেই লিঙ্গের ভিত্তিতে, কোথা থেকে এসছে সেই ভিত্তিতে মানুষে ভেদাভেদ করা, যেটা সোহম বলছে যে সর্বোচ্চ স্তর থেকে প্রেসিডেন্ট যদি সেটা করেন, অনেকেই মনে করেন যে আমিও সেটা করতে পারবো। বাচ্চাদের ক্লাসরুমের মধ্যে যেটা ঢুকে পড়ছে, এইটা যে সমাজকে নষ্ট করছেই বলবো আমি, সেই জিনিসটা কি এবার বন্ধ হবে? সরি, আমাকে বললে? হ্যাঁ, তোমাকে বলছি। শুনতে পাইনি প্রথম দিকটা। হ্যাঁ, আমার মনে হয় যে পুরোপুরি হয়তো বন্ধ হবে না, কারণ কিছু মানুষ হয়তো নিশ্চয়ই এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করবেন যে এই যে মানে ডিসেন্সি কথাটা নিয়ে বারবার আলোচনা হচ্ছে, প্রেসিডেন্ট ইলেক্ট বাইডেন এবং কামালা হ্যারিস দুজনেই কথাটা ব্যবহার করেছেন। সুতরাং কিছু মানুষ নিশ্চয়ই ভাববে, কিন্তু আমার মনে হয় সেটাতে যতটা না এফেক্ট হবে, অ্যাটলিস্ট এইটা যদি শুরুর দিকে তাও হয় যে এটা আর বলা যাবে না। আমার মনে হয় যেটা মানে যেটা সোহম বললো যে প্রেসিডেন্ট বলতে পারে, আমিও বলতে পারি, মানে এইটা যে এটা লাস্ট 4 বছর ধরে খুবই চলছিল, কারণ সবাই দেখছে যে অন ক্যামেরা প্রেসের সামনে মানে তার ফলোয়ার্সদের সামনে ট্রাম্প যা ইচ্ছে তাই বলছেন রীতিমতো, মানে ওনার কোনোই সেই অর্থে ফিল্টার নেই। ওনার এই কিছু কথা যে বলা উচিত না, মানে সেটা মানে অনেকেই মানে সব ভাবনা চিন্তা তো আর সেন্সর করা যায় না, কিন্তু সেগুলো যে মুখে আনতে নেই, আমার মনে হয় অ্যাটলিস্ট সেইটা যদি হয় সেটাও একটা মানে স্টেপিং স্টোন হিসেবে, প্রথম স্টেপ হিসেবে সেটা একটা অ্যাচিভমেন্ট। ভাবনা বদলাতে একটা সোসাইটি অ্যাজ এ হোল সেটা অনেক সময় লাগবে, মানে নিশ্চয়ই এটা একটা মানে শুরু নিশ্চয়ই হয়েছে এটা থেকে, যে মানুষ নিশ্চয়ই ভাববেন যেহেতু এটা নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু মানে যদি এইটুকুও হয় যে সব জায়গায় গিয়ে সবকিছু বলা যায় না, তুমি একজন তোমার থেকে আলাদা কাউকে দেখে যা ইচ্ছে বলা যায় না, মানে এইটাও যদি হয়, মানে আমাদের প্রেসিডেন্টকে দেখে, ভাইস প্রেসিডেন্টকে দেখে, সেটাও আমার মনে হয় একটা খুব পজিটিভ ব্যাপার, মানে অ্যাজ এ স্টার্টিং পয়েন্ট সেটা খুবই প্রমিসিং। সেখান থেকে আশা করি আস্তে আস্তে মানুষের ভাবনা চিন্তাও বদলাবে, মানে সেটা শুধু বলা যায় না বলে বলবেন না, মানে সত্যি মনে করে বলবেন না, সেইটা হতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু যদি অ্যাটলিস্ট ইনিশিয়াল সেন্সরশিপটা হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে কমলা হ্যারিস যে ভাইস প্রেসিডেন্ট হলেন, আমেরিকার ইতিহাসে প্রথম কোন মহিলা ভাইস প্রেসিডেন্ট, এবং আমাদের দর্শকদের হয়তো জানেন, তাও একবার বলা সকলের জন্য, আমেরিকার ব্যবস্থাটা হচ্ছে 4 বছরের জন্য একটা প্রেসিডেন্ট তার গোটা টিম সহ নির্বাচিত হন। সুতরাং এই 4 বছরে কিন্তু কোনো কারণে প্রেসিডেন্ট যদি না থাকেন, তাহলে কিন্তু ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। সেই হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে চলে গেলেন কমলা হ্যারিস, প্রথম মহিলা আমেরিকাতে, প্রথম ভারতীয় শুধু বলা হচ্ছে, ভারতীয় জামাইকান বংশোদ্ভূত মহিলা, কালার্ড যেটা ওদের ওখানে বলা হয়। কমলা হ্যারিসের এই যে জায়গাটা পৌঁছানো, তিতাস, এটার কোনো প্রভাব মেয়েদের ক্ষমতার উপরে পড়বে? মেয়েদেরকে যেভাবে দেখা হয় সমাজে কিছু পড়বে? হ্যাঁ, আমার মনে হয় এটা নিশ্চয়ই পড়বে। আমি এটা নিয়ে খুবই পজিটিভ, মানে প্রথম মানে এটা সত্যি ভাবতে অদ্ভুত লাগে যে আমরা আমেরিকাকে এত প্রোগ্রেসিভ ভাবি, এত মানে মডার্ন ভাবি, কিন্তু এই পদে একজন মহিলাকে আসতে এত সময় লেগেছে, মানে উনি প্রথম উইমেন ভাইস প্রেসিডেন্ট, মানে এটা সত্যি কথা হওয়া উচিত ছিল না, কিন্তু এটাই রিয়ালিটি। কিন্তু হ্যাঁ, উনি যেটা বললেন কালকে ওনার স্পিচে যে উনি প্রথম, কিন্তু উনি ডেফিনেটলি নট দ্য লাস্ট, এরপরে অনেকে আসবে ওনার পেছনে। আমার মনে হয় যে এটা মানে এখন ইভেন যদি আমরা কংগ্রেসে দেখি, প্রচুর উইমেন অফ কালার ইন পাওয়ার, ওরা রি-ইলেকশনে জিতেছে, যেরকম আলেকজান্ডার অকাসিও-কর্টেজ, তারপর ইলহান ওমার মিনেসোটা থেকে, এরা সবাই আর যথেষ্ট মানে ডিফিকাল্ট সিটসই জিতেছে এরা রি-ইলেক্টেড হয়ে। তো মানে উইমেন ইন পাওয়ার আমেরিকায় এখন এটা ডেফিনেটলি বাড়ছে, এই ট্রেন্ডটা চলবে আমার মনে হয়। ইভেন জর্জিয়াতে যে প্রচন্ড ক্লোজ ইলেকশন হলো, এখন মানে সেটা রান অফ ইলেকশন জানুয়ারিতে হবে, আবার সেনেট রেসে,
মানে ওটা গ্রাসরুট লেভেলে যারা কাজ করেছেন তারা মানে উইমেন অফ কালার, মানে স্টেসি এব্রামস এর মতো উইমেন, তাদের কাজের জন্য আজকে জর্জিয়াতে সেই মানে ভোটার টার্ন আউট হয়েছে, প্রচুর পরিমাণে আফ্রিকান আমেরিকানরা বাইরে এসে ভোট দিয়েছে। সুতরাং মানে আমার মনে হয় এটা একটা খুবই পজিটিভ জিনিস, এবং এটা থেকে খুব ভালোই হবে, মানে এই ট্রেন্ডটা চলবে আমার মনে হয়। আমি এটা নিয়ে খুবই পজিটিভ, হোপফুল বলবো ডেফিনেটলি। মানে ওনাকে কালকে পোডিয়ামে দেখে সবাই খুব খুশি। তো তোমার যদি কি এরকম লাগছে, তোমার কি বক্তব্য বিষয় কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্ট হওয়া? আমাকে বললে? হ্যাঁ তোমাকে বললাম সোহম। সরি, হ্যাঁ। তো আমারও তো একদম মানে আমি বেশি এক কিছু অ্যাড করবো, টিচার্স প্রিটি মাচ ইনক্যাপসুলেট করে যে আমার কি বলতে চাইছিলাম আমি। রিপ্রেজেন্টেশন, আমি একটা জিনিস বলবো অ্যাজ এডুকেটেড, রিপ্রেজেন্টেশন ম্যাটার্স। ফর আ young black girl, young South Asian, যে মানে young girl of color, যদি দেখে যে একজন এরকম আছে এরকম পজিশনে, সেটা খুব বিগ ইম্প্যাক্ট হয় যে আমিও করতে পারি সেটা। তোমার ইউনাইটেড স্টেটস আমরা যেরকম তিতাস বললো যে খুব প্রোগ্রেসিভ মানে, কিন্তু লিডারশিপে ইট ডাজন্ট রিফ্লেক্ট দ্যাট। ওভারওয়েলমিং মেজরিটি হচ্ছে হোয়াইট মেন, বি ইট ইন টেকনোলজি। ইভেন ইন টেকনোলজি এখন সেটা আমরা গ্র্যাজুয়ালি শিফটটা দেখছি, যেখানে আমরা দেখছি সুন্দর পিচাই আসছে। এটা কিন্তু আগে ছিল না। দ্য লিডারশিপ হ্যাজ অলওয়েজ বিন হোয়াইট মেল, মোস্ট অফেন সিসজেন্ডার্ড বাই দ্যাট স্ট্রিট। সেগুলো কিন্তু আমার কি বলবো মানে এই গ্র্যাজুয়াল শিফটে আসছে, সেটা আমি খুব হার্টেন নিয়ে যে সবাই ওই অপরচুনিটি পাওয়া যায়। যে সত্যি ট্রুলি যদি ল্যান্ড অফ অপরচুনিটি বলা হয়, দেন দ্য লিডারশিপ শুড রিফ্লেক্ট দ্যাট, পলিসি শুড রিফ্লেক্ট দ্যাট, যে সবাই করতে পারে। সেটা যদি আমরা বলি কিন্তু করি না, তাহলে সেটা নট রিয়েলি, তাহলে সেটা কিছু হয়। তো এটা খুব ভালো লাগলো যে ইন প্র্যাকটিস হচ্ছে এখন, যে একটা ভাইস প্রেসিডেন্ট আছে। হোপফুলি সুন একদিন হিলারি ক্লিন্টন তো আনফর্চুনেটলি 2016 হয়নি, কিন্তু হোপফুলি ইন দ্য ফিউচার আরেকজন মহিলা একটু এনকারেজমেন্ট পাবে যে আবার আমি রান করতে পারি। হোপফুলি এলিজাবেথ ওয়ারেন, নয়তো দ্য স্কোয়াড বলা হয় যে ওই কংগ্রেস মেম্বার্স যে তিতাস বললো, আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্তেজ, ইলহান ওমার মিনেসোটা থেকে, আয়ানা প্রেসলি আই থিঙ্ক, আর রশিদা তাদের লাস্ট নেম ভুলে গেছে। কিন্তু হ্যাঁ, তো হোপফুলি এদের এনকারেজমেন্ট আসবে। and new generation of young women activists, Stacey Abrams যে অসাধারণ গ্রাসরুটস কাজ করেছে to fight voter suppression in Georgia, to make sure যে জর্জিয়াকে আলটিমেটলি ব্লু টার্ন করা। সিন্স 1992 জর্জিয়া ডিপ রিপাবলিকান টেরিটরি ছিল। সেটা হচ্ছে তোমার মানে একটা বলছিল যে আমেরিকা কন্টিনিউস টু রিলাই অন ব্ল্যাক উমেন and the power of black women. তো সেটা অনার করা উচিত, আর সেটা আমি খুব এক্সাইটেড ফিউচারের জন্য সেই ব্যাপারে। জর্জিয়া তোমাদের হয়তো নয়, আমার প্রণয়দার আমাদের জর্জিয়া প্রসঙ্গে আমাদের সবসময় আটলান্টার কথা মনে পড়ে, আমাদের গান উইথ দ্য উইন্ডের কথা মনে পড়ে, সাভানা, হ্যাঁ, আর এর কথা মনে পড়ে আমেরিকার যে সিভিল ওয়ার, তার কথা মনে পড়ে, যে কালো মানুষদের অধিকার রক্ষার জন্য প্রথম বড় লড়াই, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন। সেসব কথা নিশ্চয়ই আমাদের মনে পড়ে। প্রণয়দা, আমরা এবারে এই যে আমাদের ভারতের বিষয়টাতে আসি, এবং এই পর্বে আমরা এটা নিয়ে বেশি করে আলোচনা করব। একজন দর্শক ইতিমধ্যে বলেছেন রাষ্ট্রসংঘের, হ্যাঁ রাষ্ট্রসংঘের কিছু কিছু ক্ষেত্রে বলে এই মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাদের থেকে আমেরিকা এই কোভিড এর পরিস্থিতিতে, যখন বিশ্বব্যাপী এটা সব থেকে বড় চিন্তার কারণ প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেক দেশের, প্রত্যেকটা রাষ্ট্রনায়কের, ঠিক তখন কোভিড পরিস্থিতিতে আমেরিকা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে নিজেকে সরিয়ে নিল। প্রেসিডেন্ট ট্রাম্পের মনে হলো তাই। এই পরিস্থিতি কোনো কি বদলাবে? নিশ্চয়ই, আমার মনে হয় যে সিদ্ধান্ত তিনি নেবেন তার মধ্যে এটা একটা প্রধান তার সিদ্ধান্ত থাকবে যে মাল্টিল্যাটারাল, মানে ইউএন ছাড়াও অন্যান্য যেসব মাল্টিল্যাটারাল বডি রয়েছে সেখানে কি করে আমেরিকা ফেরত যায় এবং একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে যে কনসেনসাস বিল্ড করার জন্য। এরকম আমরা এর কথা তো আমরা বুঝি, নিশ্চয়ই নিঃসন্দেহে সেখানে ফেরত যাবে। পাশাপাশি ক্লাইমেট চেঞ্জের এগ্রিমেন্ট, এইটা বাইডেনের পক্ষে বিরাট বড় একটা ইস্যু। বারবার করে কিন্তু তারা বলছে যে এখানটায় এইটাতে সেইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এবং ট্রাম্প তার থেকে বেরিয়ে গেছিল সেই নেগোসিয়েশন গুলো। সুতরাং সেইখানে আবার বড়ভাবে আমার মনে হয় যে খুব সিরিয়াসলি সেখানে ফিরবে। এবং অন্যান্য এর পরবর্তীকালে আমরা যেটা দেখবো, একটা খুব ফেভারিট জিনিস যেটা বাইডেনের রয়েছে,
তিনি এটার উপরও জোর দিচ্ছেন সামিট অফ ডেমোক্রেসিস, এই কথাটা কিন্তু অনেকবার তিনি বলেছেন। এবং সেটার সূত্রে আমি ভারতের কথাও বলছি সেখানে, যে ভারতকে বাদ দিয়ে তো কোনো ডেমোক্রেসির কথা ভাবা যায় না। সুতরাং সেই যে যখন সামিট অফ ডেমোক্রেসির কথা বলা হবে, বিশ্বের যে সবচেয়ে বড় ডেমোক্রেসি যেখানে, তাকে নিশ্চয়ই নিয়ে তারা কিভাবে বিভিন্ন ধরনের যে চ্যালেঞ্জ গুলো আছে তার সম্মুখীন হচ্ছে এবং সেগুলোকে কিভাবে তারা তার সঙ্গে জুটছেন, সে প্রতি কটা বিষয় তার কথা হবে। সুতরাং ভারতের সঙ্গে ভারত বাইডেন প্রেসিডেন্সিতেও একটা বেশ ভালো রকমের সেন্ট্রাল রোল কিন্তু প্লে করবে। অন্য যে জিনিসগুলো আমাদের উপর ইম্প্যাক্ট হবে, যেটা সুদীপ্তা আপনি আগে একবার বলেছিলেন, সেটা যে এই সেই মানে তাদের চীনের সঙ্গে সম্পর্কটা কি, তার প্রভাব কিন্তু আমাদের উপর পড়বে। পাকিস্তানের সঙ্গে বরাবরই আমেরিকার কিন্তু একটা ভালো সম্পর্ক, কিন্তু আমার মনে হয় না ভারত পাকিস্তান বারবার একই করে দেখার আমাদের, কারণ ভারতের সঙ্গে সম্পর্কটাকে তারা অন্যভাবে দেখে। এটা আমাদেরই প্রবলেম, মাঝে মাঝে আমরা টেনে নিয়ে আসি দুটো, কিন্তু ছোটখাটো কিছু জিনিস, কাশ্মীর বা এইসব এইগুলো ছাড়া বা টেরোরিজম, পাকিস্তানকে অন্যভাবে তারা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখে। ভারতের সঙ্গে ভারতের টেবিলটা যদি দেখেন এখন ভারত এবং আমেরিকার, এখন ভরে আছে সেখানে এত ইস্যুস তার মধ্যে, সেখানটায় দুটো দেশ কোঅপারেট করছে, কাজ করছে। সুতরাং তার সঙ্গে আমার মনে হয় না অন্যান্য দেশগুলো, যেটা বিশেষ করে পাকিস্তানের কোনো ধরনের কম্প্যারিজন। সেই সম্পর্কটা বরাবরই, রিপাবলিকান হোক ডেমোক্র্যাট হোক, বরাবর আমরা দেখছি বেশ কয়েক শতক ধরে চলছে সেটা। বিশেষ করে 2000 থেকে ক্লিন্টন যখন থেকে এসেছিলেন, তারপর থেকে বারাক ওবামা, জর্জ বুশ, ট্রাম্প নিজে, প্রত্যেকবার তার প্রত্যেকে কিন্তু একবার না একবার ভারতে এসছেন। এবং আমার মনে হয় যে বিভিন্ন স্তরে যে তাদের আলাপ আলোচনা, সহযোগিতার কথা বলা হচ্ছে, সেটা বেড়েই চলবে। আচ্ছা প্রণয়দা, এটা নিয়ে আমার একটু জিজ্ঞাসা আছে যে আমেরিকা যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা চালু আছে এবং যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা সারা পৃথিবীতে, ওয়ার্ল্ড অর্ডার বলতে যা বোঝায়, সারা পৃথিবীতে যে ধরনের ব্যবস্থার কথা আমেরিকা বলে এবং পছন্দ করে, তার একটা ক্লাসিক্যালি তার একটা অন্যতম প্রধান উপাদান হচ্ছে ফ্রি ট্রেড, অবাধ বাণিজ্য। বাণিজ্যের দ্বারাই মধ্যযুগ থেকে ধীরে ধীরে এখনো পর্যন্ত আমাদের অবস্থার উন্নতি হয়েছে, শুধু দেশের অবস্থা না, প্রত্যেকটা মানুষেরও। আজকে আমরা যে এত জিনিস ব্যবহার করতে পারছি, এত ভোগ্যপণ্য আমাদের হাতে, মোবাইল ফোনে, যে কম্পিউটার ব্যবহার করে আমি আমেরিকাতে বসে থাকা তিতাস সোহমের সঙ্গে কথা বলছি, দিল্লিতে বসে থাকা তোমার সঙ্গে কথা বলছি, সমস্ত কিছু আমাদের হাতে এসেছে কোনো না কোনো ভাবে বাণিজ্যের মাধ্যমে। বাণিজ্যের ক্ষেত্রে চীনের সঙ্গে আমেরিকার যেটা সম্পর্ক, সেটা এখন একটা মাঝে মাঝে খুব এমন জায়গায় চলে যাচ্ছে যেন মনে হচ্ছে সবকিছু বন্ধ করে দেওয়ার একটা কথা ভাবছেন আমেরিকান প্রেসিডেন্ট, ট্রাম্প হিসেবে ভাবতেন। তার প্রভাব সারা পৃথিবীতে পড়ছে, একদম পরিষ্কার, প্রতিদিন পড়ছে। ট্রাম্প একটা কথা বললে আমাদের দেশের শেয়ার বাজারে তার প্রভাব পড়ে। এই যে আবার ঘুরে ফিরে সেই আনপ্রেডিক্টেবিলিটির কথা আসছে, যেটা আগে একবার উঠেছিল, বোধহয় সোহম বলেছিল। এইখানে কি আনপ্রেডিক্টেবিলিটির অবসান হবে বাণিজ্য সংক্রান্ত সম্পর্কের ক্ষেত্রে? আমার মনে হয় একটা জিনিস হবে, যে চীনের সঙ্গে সম্পর্কটা আগের থেকে নিশ্চয়ই, মানে ট্রাম্পের আমলে যেটা ছিল তার থেকে অনেকটা ইমপ্রুভ করবে। কিন্তু যদি কারোর মনে হয় যে 90 দশকে যে ধরনের ছিল আমেরিকা এবং চীনের, যেখানটায় চীনকে অবাধ জায়গা দেওয়া হয়েছিল তাদের ট্রেড বাড়ানোর জন্য, আমার মনে হয় না সেরকম হবে বলে। কারণ ট্রাম্প কতগুলো কথা, সেটা যেভাবেই বলে থাকুক না কেন, তাই নিয়ে খুব বিতর্কিত সেটা, কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না আমেরিকাবাসীর জন্য যে চায়নাকে কতটা স্পেস দেওয়া উচিত, যাতে আমরা একেবারে কোণঠাসা হয়ে যাচ্ছি সেখানে। সুতরাং আমার মনে হয় যে একটা জিনিস যেটা করবেন বাইডেন, প্রথমেই তিনি একটা নিশ্চয়ই সামিট করবেন শি জিনপিং এর সঙ্গে, চীনের রাষ্ট্রপতি, এবং দুজন মিলে এই সম্পর্কটা যে তার মধ্যে বিভিন্ন ধরনের ইস্যু স্ট্রেন হয়ে আছে, সেটাকে কি করে ঠিক করা যায়। আর আমার মনে হয় সেই মিটিং এর দিকে বিশ্বের বহু দেশ তাকিয়ে থাকবে, ভারতবর্ষ নিজেই, কারণ তার উপর অনেকটাই ডিপেন্ড করবে আমরা কি ধরনের নীতি নেব। দেখুন, চীনের সঙ্গে আমাদের যে ইস্যু রয়েছে, সেটা আমাদের একেবারে নিজেদের বাইল্যাটারাল একটা জায়গায় রয়েছে, কিন্তু পাশাপাশি গ্লোবাল বা রিজনাল একটা ইম্প্যাক্টও পড়ে সারা।
সুতরাং সেই ফ্যাক্টর গুলোকে আমাদের আনতে হবে এবং সেই অনুযায়ী নীতি। প্রণয়দা, কিন্তু দর্শকরা এই ধরনের প্রশ্ন করছেন, আমি একটু অন্য ভাষাতে বলি আর কি। বহু সাধারণ ভারতীয় ধারণা যে চীনের সঙ্গে আমেরিকার সম্পর্কটা যদি খারাপ থাকে তাহলে ভারতের একটু সুবিধে, মানে আমেরিকা যদি একটু ভারতের দিকে ভারতের দিকে ঘেঁষে থাকে তাহলে আমাদের সুবিধে, তাহলে আমাদের চীনকে টাইট দিতে একটু সুবিধা হয়, কারণ চীনের সঙ্গে আমাদেরও তো সীমান্ত সংঘর্ষ সহ নানা বিষয়ে টক্কর চলছেই প্রতিনিয়ত। আমেরিকার সঙ্গে চীনের সম্পর্ক একটু খারাপ হলে ভারতের সুবিধা হয়, এটা বহু মানুষের ধারণা। আমি তোমাকে এই বিষয়ে একটু তোমার কমেন্ট চাইবো। একটা জিনিস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই স্ট্রাকচারটা তৈরি হয়েছিল, তাকে বলা হয় প্যাক্স আমেরিকান। তার মানে যে আমেরিকা স্টেবিলিটি এবং সিকিউরিটির গ্যারান্টার হিসেবে দাঁড়িয়েছিল, এবং বিভিন্ন দেশ বাণিজ্য বলুন, স্টেবিলিটি বলুন, অন্যান্য জিনিস সেই আমব্রেলার তলায় হয়েছিল এতদিন ধরে। চীনের উত্থানের পর থেকে যেটা দেখা যাচ্ছে যে তারা মনে করে যে তারাও একটা বড় দেশ এখন, তারাও শুধু নিজেদের এলাকায় নয়, দুনিয়ার বিভিন্ন জায়গায় তাদের ফুটস্টেপ বাড়াবে, তারা ফুটপ্রিন্ট বাড়াবে, এবং তার জন্য যেতে হচ্ছে এই পুরনো অনেকগুলো স্ট্রাকচার রয়েছে যেটা তারা চ্যালেঞ্জ করছে। তার ফলে এশিয়ার অন্যান্য যে দেশগুলো আছে তাদের সঙ্গে সম্পর্কে কোথাও না কোথাও তার প্রভাব পড়ছে। ভারত এবং চীনের যেটা দেখুন, ওকেশনাল এই ঘটনা ঘটবেই, কারণ চীন যেরকম তাদের একটা অ্যাসপিরেশন আছে যে এক জায়গায় আমাদের দুনিয়ায় উঠে আমাদের একটা রোল প্লে করতে হবে গ্লোবাল লেভেলে, ভারতেরও তো আছে সেটা। ভারত এমন একটা ছোট কোনো দেশ নয়, ভারতের উত্থান রয়েছে সেখানে, ভারতের দিকেও প্রচুর লোক তাকিয়ে আছে যে ভারতের এত বড় মার্কেট, ভারতের এত বড় সামরিক শক্তি ইত্যাদি, এসবগুলো নিয়ে যে তারা কি ধরনের রোল প্লে করবে। ভারত এবং চীনের থেকে যেটা আমাদের হচ্ছে, আমাদের এত লম্বা একটা 4000 কিলোমিটারের একটা বর্ডার রয়েছে যেটা এখন অব্দি ডিমার্কেটেড নয়। বিভিন্ন সময় আমরা দেখেছি, বিভিন্ন সময় এই ধরনের প্রবলেম গুলো হয়েছে। এখন যেটা আমাদের রিসেন্টলি কমান্ডার্স লেভেলের মিটিং শেষ হয়েছে, তাতে তারা ঠিক করছে যে এখন পরিস্থিতি দেশ থেকেই চেষ্টা হচ্ছে যে কি করে সেটা আরো এমন একটা জায়গায় যাওয়া যায় যেখানটা এই ধরনের ক্লাশ বা কোনো এইটা যাতে আর না হয়। কারণ এতদিন ধরে আমাদের বর্ডারে পিসফুল এবং ট্র্যাঙ্কুইলিটি ছিল সেখানটায়, সেই অবস্থানে আমরা ফেরত যাই যতদিন না এমন একটা কোনো এগ্রিমেন্টে আমরা আসতে পারি যেটা দেশের পক্ষে যেটা মাননীয়, যেটা তারা মেনে নিচ্ছেন, এবং তারপরে আরো স্টেবিলিটি আনা যাবে। কিন্তু ততদিন অব্দি এমন একটা জায়গা থাক যাতে তোমরাও টহল দাও, আমরাও টহল দিই, কিন্তু ততক্ষণ ফাইনাল ডিসিশন না হয়, এমন কোনো জায়গায় না যায় পরিস্থিতি যেখানে আরেক ধরনের ক্ল্যাশ বা তার থেকে বেড়ে যুদ্ধের দিকে যায়। সুতরাং প্রতিকটের রিলেশন আমেরিকার সঙ্গে চীনের নিশ্চয়ই ট্রাম্পের সঙ্গে যে ধরনের স্ট্রেন্স ছিল সেগুলো থাকবে না, কিন্তু পাশাপাশি যে ইস্যুগুলো তিনি এসছেন সবকটাই যে তিনি ঝেড়ে ফেলে দেবেন টেবিল থেকে, বেশ কিছু থাকবে। কিভাবে সেই আলোচনাটা এগোবে সেটা আমাদের দেখতে। অবশ্যই একটা কন্টিনিউটি, একটা ধারাবাহিকতা তো থাকবেই সম্পর্কের ক্ষেত্রে, হঠাৎ করে তো নতুন সমস্ত কিছু একেবারে শূন্য থেকে শুরু হতে পারে না। আমাদের অনুষ্ঠান শেষ করব ছোট্ট করে একটা প্রশ্ন, ওই আমেরিকাবাসী দুই তরুণ ভারতীয় নাগরিককে, ভারতীয় না মানে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকায় বসবাসকারী দুই তরুণ আমাদের গেস্টকে জিজ্ঞেস করবো, তিতাসকে এবং সোহমকে। প্রথমে সোহমকে, এই যে আমেরিকায় জমানা পরিবর্তন হতে চলেছে, জমানা বদল হতে চলেছে, এর ফলে ওখানে ভারতীয় বংশোদ্ভূত যারা আছে, ভারতীয় যারা আছে, তাদের উপর কি প্রভাব পড়তে পারে, তারা কি মনে করে? সেরকম খুব ভালো কোয়েশ্চেন জিজ্ঞেস করেছো। তো আমার মনে হয় যে এটা কি হয়, আমি আগেবার বলেছেন রেপ্রেজেন্টেশন ম্যাটার্স, সেটা মানে আমার মনে হয় এখন সেটা ম্যাটার্স ইভেন মোর। সেটা আমি কেন বলছি ইজ বিকজ ছোটবেলা, আমি আমার এক্সপিরিয়েন্সে বলছি, ছোটবেলায় আমি যখন দেখতাম কোনো প্রমিনেন্ট ইন্ডিয়ান, ইউজুয়ালি টেক ফিল্ডে হতো না, তো মেডিসিন ফিল্ডে হতো না, তো বিজনেসে হতো, আর অফেন টাইমস অন্য ক্যাপাসিটিতে দেখতাম না। তো বিকজ আমি সেই ক্যাপাসিটিতে দেখতাম না, whether it's in political leadership or whether it's in education for example, যেটা আমি করছি, তো আমার সেই এনকারেজমেন্টটা ছিল না যে এই ক্যারিয়ারটা করা উচিত, এই ট্র্যাজেক্টরিতে যাওয়া উচিত, সেটা নেই। তো আমার মানে আগেন একটা সিনসিয়ার হোপ আছে যে বাই হ্যাভিং এরকম যে ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস এরকম পজিশনে আছে, যে ইট উইল হেল্প বাচ্চারা মানে রিয়েলি ড্রিম মোর
than just what the immediate environment is, but really go beyond of what they're exploring. তো সেটা আমার খুব মানে একটা বিগ ইচ্ছা আছে, আর হোপফুলি সেটা হবে যে তুমি যেটা তোমার ইচ্ছা আর যেটা তুমি পারসিউ করতে চাও সেটা ট্রুলি হবে। তো আমার মনে হয় ওইটা একটা আসছে। Hopefully this will usher in an era of more predictability, সেটা আমরা অনেক মানে ডিসকাশন করেছি। আমার মনে হয় যে এখন মানে ওয়াটারটা একটু কাম হয়েছে, মানে ওয়াটারটা একটু চপি ছিল, তো যদি অ্যানালজি ইউজ করি ওয়াটার খুব চপি ছিল, এখন একটু কাম হয়েছে। এখন দেখি ওয়াটারটা কি হতে পারে, we never know whether it reverts back to that or whether it sets precedent for something new. তো সেটাই আমার বলার আছে, সেটা আমার দেখতে হবে। তিতাস, ভারতীয়দের জন্য কি হতে পারে এই বদলে? একটা তো যেটা সোহম বললো, রিপ্রেজেন্টেশন ম্যাটার্স, নিশ্চয়ই যে আমার মতো কাউকে আমি দেখছি ইন পাওয়ার নানা লেভেলে, শুধু মানে লোয়ার লেভেলে না, নানা লেভেলে এবং ডিফারেন্ট ফিল্ডে, সেটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা আমার মনে হয় যেটা আমি আমার পার্সপেক্টিভ থেকে নিশ্চয়ই বলবো, সেটা হচ্ছে ইমিগ্রেশন, যেটা এই দেশের একটা বড় মানে ইস্যু। সমস্যা ঠিক বলা যায় না, কিন্তু ইস্যু বটেই। অনেকের কাছে এটা কনসার্ন যে বাইরে থেকে এসে তাদের চাকরি নিয়ে নেওয়া হচ্ছে, যদিও এটা অনেকবারই প্রুভ করা হয়েছে যারা যে চাকরিগুলো নেওয়া হচ্ছে সেটা আমেরিকানরা করতে চান না আসলে। কিন্তু ট্রাম্পের এই লাস্ট 4 বছরে মানে যারা আমি এবং অন্য দেশের যারা এখানে কাজ করে তাদের মানে স্ট্যাটাসে অনেক মানে নানা রকমের আনপ্রেডিক্টেবিলিটি এসছে নানা সময়। মানে উনি ওভারনাইট একটা এক্সিকিউটিভ অর্ডার সাইন করে নিয়ম বদলাচ্ছেন, তারপর প্রসেসিং এর সময় মানে সবকিছুরই মানে বেসিক্যালি মানে যারা এখানে কাজ করে থাকে তাদের হ্যারাসমেন্টটা খুব বেড়ে গেছে। হ্যারাসমেন্টই বলো বা চিন্তা ভাবনা এইসব নিয়ে অনেক বেশি করতে হয়। তো সেই আনপ্রেডিক্টেবিলিটিটা মানে সেটা বেটার হবে না খারাপ হবে সেটা অন্য কথা, কিন্তু যদি আমার মনে হয় সেই আনপ্রেডিক্টেবিলিটিটা এবার চলে যাবে। মানে একটা মানে ওবামার মানে নিয়ম সবসময় থাকা ভালো, নিশ্চয়ই এমন হওয়া উচিত না যে কেউ এসে যখন ইচ্ছে এখানে থেকে কাজ করবে। নিয়ম থাকা উচিত, সেখানে মানে স্ট্রিক্ট নিয়ম থাকা উচিত, কিন্তু একদিন এই নিয়ম, পরের দিন এই নিয়ম। তারপর এরকমও হয়েছে যে যাদের গ্রিন কার্ড আছে, মানে যারা এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট, তাদেরও একসময় হয়েছিল যে ওই মানে মুসলিম ব্যানের পর, যেটা ট্রাম্প আসার পরেই হয়েছিল, যে তারাও নানা দেশ থেকে ঢুকতে তাদেরও হ্যারাসমেন্ট ফেস করতে হয়, যদিও সেটা হওয়ার কথা না কারণ তারা এই দেশের পার্মানেন্ট রেসিডেন্ট। সুতরাং এই যে হোমল্যান্ড সিকিউরিটি যারা এদের বর্ডার কন্ট্রোল করে, তাদের একটা অদ্ভুত পাওয়ার দিয়ে দেওয়া যে তারা যা ইচ্ছে অন দ্য স্পট করতে পারে। এই আনপ্রেডিক্টেবিলিটিটা আমার মনে হয় হয়তো আশা করছি যে আর হবে না, আর থাকবে না। সব মিলে শান্তি, সুস্থিতি, বিজ্ঞান চেতনার প্রসার, আশা, ঐক্য, এগুলো আমেরিকার অভ্যন্তরীণ ব্যাপার। বিজ্ঞান চেতনার অবসান, ডিসেন্সি, ভদ্রতা ফিরে আসা, এ সমস্ত দিকে তো অবশ্যই আমেরিকা তোমাদের মতো সারা পৃথিবী তাকিয়ে আছে, আমরাও তাকিয়ে আছি। অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য তিতাস, সোহম, প্রণয়দা, অবশ্যই তোমাকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।